শহরের এক কোণে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত নীরবতার প্রতীক, সেন্ট মেরি চ্যারিটি হাসপাতাল। দিনের বেলা হাসপাতালটিকে দেখে কেউ বুঝতেই পারবে না এর ভয়ঙ্কর অতীত। গেটে প্রহরী দাঁড়িয়ে থাকে, মাঝে মাঝে ভেতরে অ্যাম্বুলেন্স ঢোকে, রোগীর আর্তনাদ শোনা যায়। ডাক্তার নার্সরা ব্যস্তভাবে ছুটোছুটি করে, সবই যেন একেবারে স্বাভাবিক। কিন্তু সূর্য ডুবলেই হাসপাতালের রূপ পাল্টে যায়। তখন সেখানে থাকে না কোনো মানবিক চিকিৎসা, বরং ভয়ঙ্কর আতঙ্ক আর মৃত্যুর গন্ধ। আজ থেকে প্রায় ২০ বছর আগে মাত্র ৮ বছরের ছোট্ট এক মেয়ে অর্পিতা এই হাসপাতালের শিকার হয়েছিল। অর্পিতা ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান। খেলনা পুতুল বুকে জড়িয়ে সে ঘুমাতো আর প্রতিদিন নতুন নতুন গল্প শোনার জন্য জেদ করত। কিন্তু হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে পড়লে বাবা মা তাকে ভর্তি করলেন সেন্ট মেরি চ্যারিটি হাসপাতালে। সেই রাতেই ঘটে যায় অমানবিক ঘটনা। অর্পিতাকে সাধারণ জ্বরের রোগী হিসেবে নয়, বরং এক গোপন পরীক্ষার নমুনা হিসেবে ব্যবহার করল কিছু দুষ্ট ডাক্তার। তারা বিশ্বাস করত শিশুদের শরীর থেকে এক ধরনের বিশেষ হরমোন বের করা সম্ভব, যা মানুষের মৃত্যু ঠেকাতে পারে। আর প্রথম শিকার হল ছোট্ট অর্পিতা। গভীর রাতে অপারেশন থিয়েটারের ভেতরে তাকে বেঁধে ফেলে ভয়ানক অস্ত্রোপচার চালানো হয়। তার আর্তচিৎকার পুরো হাসপাতাল কাঁপিয়ে তোলে, কিন্তু অদ্ভুতভাবে বাইরের কেউ সেই শব্দ শোনেনি, যেন দেয়ালগুলো শব্দ গিলে নিয়েছিল। পরদিন সকালে ঘোষণা দেওয়া হয় অর্পিতা জটিল রোগে মারা গেছে। কিন্তু যখন তার বাবা মা মেয়ের দেহ দেখেন, তখন সেটি আর কোনোভাবেই সাধারণ মৃত্যুর দেহ নয়। তার শরীর জুড়ে গভীর কাটাছেঁড়া, চোখ দুটি অস্বাভাবিকভাবে ফাঁকা ও নিষ্প্রাণ। ঠোঁটের কোণায় জমে থাকা রক্ত যেন এখনো চিৎকার করছে। এই দৃশ্য দেখে বাবা মা ভেঙে পড়েন, কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ সব কিছু চেপে দেয়। অর্পিতার মৃত্যুর কিছুদিনের মধ্যেই একে একে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। অপারেশন থিয়েটারে নিজে নিজেই আলো জ্বলে ওঠে। মাঝরাতে করিডোর দিয়ে ভেসে আসে ছোট্ট মেয়ের কান্না। ওয়ার্ডের বিছানার পাশে দেখা যায় ভাঙা পুতুল পড়ে আছে। প্রথম দিনের সকালে স্কুলে যাওয়ার পথে সে দেখে ভবনের সামনে বিশাল গেটের উপর ভাঙা লোহার অক্ষরে লেখা ধুলিগ্রাম উচ্চ বিদ্যালয় 1897। গেটের পাশে দাঁড়িয়েছিলেন বৃদ্ধ দারোয়ান। চোখের চারপাশে কালো দাগ, চেহারায় অদ্ভুত ক্লান্তি। আয়ানকে দেখেই তিনি ফিসফিস করে বললেন, সন্ধ্যের পর আর কখনো ভেতরে থেকো না, শুনলে? আয়ান অবাক হয়ে কিছু বলতে যাচ্ছিল, তখনই আরও কিছু নতুন ছাত্র এসে পড়ল। হাসি ঠাট্টায় ভয়ের আবহাওয়াটা চাপা পড়ে গেল। ভেতরে ঢুকেই তারা দেখতে পেল করিডোর লম্বা আর অন্ধকার। দেয়ালে পুরনো ছাত্রদের ছবি টাঙানো, যাদের অনেকের চোখ অদ্ভুত ভঙ্গিতে যেন তাকিয়ে আছে। এক একটা ক্লাসরুমে ঢুকে ধুলো, ভাঙা বেঞ্চ আর জানলা দিয়ে ঢুকে আসা ঠান্ডা বাতাসে শিহরিত হলো সবাই। ক্লাস শুরু হলো। নতুন শিক্ষকরা নিজেদের পরিচয় দিলেন। সবকিছুই যেন স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে দুপুরে যখন ঘণ্টা বাজল, তখন অদ্ভুত কিছু ঘটল। ঘণ্টার আওয়াজ ছিল অস্বাভাবিক কর্কশ, যেন গলায় ছুরি বসানো কারুর আর্তনাদ। সবাই থমকে গেলেও শিক্ষকরা ভান করলেন কিছুই হয়নি। কেবল আয়ানের মনে হলো এই ঘণ্টার আওয়াজটা মানুষকে ভেতর থেকে টেনে নিচ্ছে, কোথাও অন্ধকারে। আরও অদ্ভুত ব্যাপার হলো, যখন ছাত্রছাত্রীরা একসাথে মাঠে খেলতে গেল, তখন আয়ান লক্ষ্য করল পশ্চিম দিকের পুরনো একটি বিল্ডিং আলাদা করে তালাবদ্ধ। কেউ ওদিকে যায় না, এমনকি শিক্ষকরা এড়িয়ে চলেন। আয়ান কৌতূহলী হয়ে রাহুল নামের এক সহপাঠীকে জিজ্ঞেস করল, ওই বিল্ডিংটা বন্ধ কেন? রাহুল এক চিলতে ভয় মেশানো হাসি দিয়ে উত্তর দিল, ওখানেই নাকি অনেক আগে কয়েকজন ছাত্র নিখোঁজ হয়েছিল, তারপর থেকে ওই জায়গাটা আর খোলা হয়নি। কথাগুলো আয়ানের কানে দিয়ে ঠেকল, কিন্তু তার কৌতূহল আরও বাড়ল। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক থাকলেও বিকেল গড়ালি একটা অদ্ভুত অস্বস্তি নামতে শুরু করল। হাওয়া ঠান্ডা হয়ে গেল, জানালার কাঁচে অচেনা শব্দ হতে লাগল। ক্লাস শেষে যখন সবাই বেরিয়ে গেল,
আয়ান একবার পেছনে তাকিয়ে দেখল পুরনো করিডোরের অন্ধকারে যেন কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে, কিন্তু সে চোখের পলক ফেলতেই কিছু দেখা গেল না। শরতের দুপুর, শহরের আকাশে তখন হালকা সোনালি রোদ, বাতাসে কাশফুলের গন্ধ মিশে আছে, রাস্তায় মানুষের ব্যস্ত আনাগোনা। ঠিক তখনই একটি পুরনো মাইক্রোবাস ঢুকল সেন্ট মেরি চ্যারিটি হাসপাতালের গেটে। মাইক্রোবাস থেকে নেমে এলো 5 জন। রোহান, পেশায় সাংবাদিক, বয়স 30-এর কাছাকাছি। সে ভয়ঙ্কর জায়গায় গিয়ে অনুসন্ধানী প্রতিবেদন লেখে। সায়ন্তী, তরুণ ফটোগ্রাফার, ক্যামেরা তার চোখের মতোই সত্য খোঁজে। আকাশ, ভিডিওগ্রাফার, সব কিছু রেকর্ড করে রাখার দায়িত্বে। মাহি, রোহানের বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, অলৌকিক বিষয়ে অগাধ আগ্রহ। ইমরান, দলের সবচেয়ে নীরব ছেলে, সব সময় হাতে থাকে নোটবুক। কি ভাবে কেউ বুঝতে পারে না। তারা এসেছিল একটি উদ্দেশ্যে, শহরের মানুষ যে অভিশপ্ত হাসপাতালের ভয়ঙ্কর কাহিনী বলে বেড়াচ্ছে সেটির সত্যতা খুঁজে বের করা। রোহানের পরিকল্পনা ছিল এই নিয়ে একটি বড় রিপোর্ট তৈরি করার। গেটে দাঁড়িয়ে থাকা প্রহরী তাদের দিকে কটমট করে তাকালো। আপনারা কারা? রোহান হেসে বলল, আমরা সাংবাদিক, হাসপাতালের ইতিহাস নিয়ে একটা প্রতিবেদন করছি, ভেতরে ঢুকতে চাই। প্রহরী একটু থমকালো, তার চোখে অদ্ভুত ভয়। দিনে ঢুকতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন সূর্য ডোবার আগে যেন বের হয়ে যান। প্রহরীর গলা কেঁপে উঠল, তার চোখে আতঙ্ক স্পষ্ট, কিন্তু দলটি হেসে উড়িয়ে দিল কথাগুলো। তাদের কাছে এগুলো কেবল কুসংস্কার। তারা ভেতরে ঢুকল, দেখল হাসপাতাল পুরোপুরি স্বাভাবিক। ডাক্তাররা রোগী দেখছে, নার্সরা ওষুধ দিচ্ছে, লিফট চলছে, করিডোরে রোগীর আত্মীয়রা হেঁটে বেড়াচ্ছে। সায়ন্তী কয়েকটা ছবি তুলল। দেখে তো একদম স্বাভাবিক হাসপাতালের মতোই লাগছে। রোহান মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু আমি জানি দিনে যতটা স্বাভাবিক দেখা যায়, রাতে এর আসল রূপ বের হয়। তারা কয়েকটা পুরনো ওয়ার্ড ঘুরে দেখল। দেয়ালগুলোতে জায়গায় জায়গায় রং খসে পড়ে আছে, জানালার কাছে ধুলো জমে আছে, কোথাও কোথাও ভাঙা বিছানা পড়ে আছে, হয়তো বহুদিন ধরে ব্যবহার হয়নি। আয়ান কেঁপে উঠলেও মনে মনে ঠিক করল সে সত্যিটা বের করবেই। সেদিন বিকেলে ক্লাস শেষে সবাই বেরিয়ে গেল, কিন্তু আয়ান চুপি চুপি থেকে গেল। করিডোর ফাঁকা হয়ে এলে তার বুক ধড়ফড় করতে লাগল। স্কুলের ভেতর তখন নীরবতা, শুধু জানালার ফাঁক দিয়ে ঢুকে আসা বাতাসের হু হু শব্দ। হঠাৎ ঠং 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 করে ঘন্টা বাজতে শুরু করল। আয়ান ভয় পেয়ে গেল। এ তো অসম্ভব, ক্লাস শেষ হয়েছে অনেক আগেই, এই সময় ঘন্টা বাজার কথা নয়। সে কাঁপা হাতে করিডোর ধরে এগোতে লাগল। মনে হচ্ছিল প্রতিটি পদক্ষেপের শব্দ অন্ধকারে প্রতিধ্বনিত হচ্ছে। ঘন্টার আওয়াজ তাকে টেনে নিয়ে যাচ্ছিল পশ্চিম দিকের সেই তালাবদ্ধ বিল্ডিংয়ের দিকে। গিয়ে দেখে গেটটা আসলেই তালাবদ্ধ, কিন্তু তবুও ভেতর থেকে ঘন্টার কর্কশ ধ্বনি আসছে। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে দারোয়ানের গলা শোনা গেল, দূরে। আয়ান ঘুরে দাঁড়াতেই বৃদ্ধ দারোয়ান এগিয়ে এলেন, চোখে এক অদ্ভুত দৃষ্টি। তিনি গম্ভীর গলায় বললেন, বলেছিলাম তো সন্ধ্যার পর এখানে থাকবি না। আয়ান কিছু বলার আগেই হঠাৎ ঘন্টার শব্দ থেমে গেল, যেন কখনো বাজেনি, কিন্তু তার বুকের ভেতরে এখনো বাজছে এক অদ্ভুত আতঙ্কের ঢেউ। এই স্কুলের অন্ধকারে নিশ্চয়ই লুকিয়ে আছে এমন কিছু যেটা মানুষের নয়। সন্ধ্যার আলো মিলিয়ে গেছে, আকাশে চাঁদ উঠেছে, কিন্তু হাসপাতালের জানালা দিয়ে ভেতরে আসছে না কোনো আলো, যেন বাইরের পৃথিবীর সাথে এর কোনো সংযোগই নেই। রোহান, সায়ন্তী, আকাশ, মাহি আর ইমরান 5 জনই হাসপাতালের দ্বিতীয় তলায় দাঁড়িয়েছিল। দিনের কোলাহল যেন এক মুহূর্তেই উধাও হয়ে গেছে। আরও অদ্ভুত ব্যাপার হলো, যত মানুষ, ডাক্তার আর রোগী তারা বিকেল 5টার আগে দেখেছিল, সবাই হঠাৎ করে গায়েব হয়ে গেছে। করিডোরে এখন শুধু নীরবতা। সায়ন্তী ফিসফিস করে বলল, তোমরা খেয়াল করেছ
একটাও ডাক্তার বা রোগী নেই। রোহান ভেতরে ভেতরে ভয় পেলেও সেটা প্রকাশ করল না। হয়তো সবাই নিচ তলায় চলে গেছে। কিন্তু ইমরান মাথা নাড়ল। না, এই নীরবতা স্বাভাবিক না। হাসপাতালে কখনোই এত নীরবতা হয় না। হঠাৎ করিডোরের লাইটগুলো একে একে নিভে গেল। ঝকঝকে সাদা দেয়ালগুলোতে ছড়িয়ে পড়ল কালো ছোপ, যেন রক্ত শুকিয়ে গিয়ে দাগ হয়ে আছে। বাতাসে ভেসে এলো পচা মাংসের দুর্গন্ধ। মাহি কেঁপে উঠল। ওরা ঠিকই বলেছিল, হাসপাতালটা রাতে অন্যরকম হয়ে যায়। তারা দৌড়ে নিচতলার দিকে নামতে চাইল, কিন্তু সিঁড়ি দিয়ে নামতেই অদ্ভুত জিনিস দেখতে পেল। সিঁড়ির মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে একজন ডাক্তার, সাদা কোট পরা, গলায় স্টেথোস্কোপ, মাথা নিচু। রোহান সুস্থির নিঃশ্বাস ফেলল। ভাগ্য ভালো, একজন ডাক্তার তো পেলাম। কিন্তু ডাক্তার ধীরে ধীরে মাথা তুলল। তাদের চোখের সামনে স্পষ্ট হলো তার চোখ নেই, শুধু ফাঁকা অন্ধকার গর্ত। মুখের কোণে এক অস্বাভাবিক হাসি টেনে উঠেছে। সায়ন্তী চিৎকার করে উঠল, না, ওটা মানুষ না। ডাক্তারটি হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ করে এগিয়ে এলো। তার পায়ের শব্দ নয়, বরং মনে হচ্ছিল মেঝেতে লোহার যন্ত্র ঘষা হচ্ছে। তারা পেছন ফিরে দৌড় দিল। করিডোর দিয়ে ছুটতে ছুটতে দেখল দরজাগুলো বদলে গেছে। যে দরজা দিয়ে তারা বিকেলে ঢুকেছিল সেটা এখন নেই। শুধু একটার পর একটা লম্বা করিডর, অন্ধকার, রক্তমাখা দেয়াল আর ভাঙা হুইল চেয়ার পড়ে আছে। বই খুলতেই ভেতরে লেখা, ধুলিগ্রাম বিদ্যালয়ের ঘড়িঘর একসময় ছাত্রদের প্রাণ কেড়ে নিত। ঘণ্টার প্রতিটি ধ্বনি হল আহ্বান, আত্মাদের ডাক। যে শুনবে সে হারিয়ে যাবে। শরীর থাকবে, আত্মা আর ফিরবে না। পড়তে পড়তে আয়ানের গলা শুকিয়ে গেল। চোখের সামনে শব্দগুলো যেন লাফাতে লাগলো। হঠাৎ করে কোথা থেকে ঠান্ডা হাওয়া বইল। বইয়ের পাতা নিজে থেকেই উল্টে যেতে লাগলো দ্রুত, যেন অদৃশ্য কেউ পড়ছে। টেবিলের পাশে রাখা বাতি ঝিকমিক করে নিভে গেল। আর পরের মুহূর্তেই আয়ান স্পষ্ট শুনতে পেল, কানে বাজছে সেই ভয়ঙ্কর ঘণ্টার শব্দ। সে চমকে উঠে বইটা বন্ধ করল, কিন্তু বন্ধ করার আগেই এক লাইন চোখে পড়ল, যদি কখনো ঘণ্টার শব্দ শুনতে পাও, পেছনে তাকিও না। আয়ান আতঙ্কে বইটা রেখে পালাতে গিয়েও থমকে দাঁড়ালো, কারণ ঠিক তখনই লাইব্রেরির অন্ধকার করিডোরের ভিতর দিয়ে যেন কারোর ছায়া সরে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওখানে তো আর কেউ থাকার কথা নয়। লাইব্রেরির সেই ঘটনার পর আয়ানের মনে ভয়ের পাশাপাশি কৌতূহলও বাড়তে লাগল। সে বুঝতে পারল এই স্কুলে সত্যিই কিছু একটা আছে। পরদিন দুপুরে ইতিহাস ক্লাসের শিক্ষক বলছিলেন, এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1897 সালে। প্রথম প্রিন্সিপাল ছিলেন অদ্ভুত স্বভাবের এক ব্যক্তি, প্রফেসর অচিন্ত সেন। তিনি নাকি ছাত্রদের নিয়ে নানা রহস্যময় গবেষণা চালাতেন। শিক্ষক বলেই থেমে গেলেন, যেন নিজের ভুল বুঝতে পেরেছেন। তারপর তড়িঘড়ি করে অন্য বিষয়ে চলে গেলেন। কিন্তু আয়ানের মাথায় নামটা ঘুরতে লাগল, অচিন্ত সেন। ক্লাস শেষে সে রাহুলকে জিজ্ঞেস করল, তুই কিছু জানিস প্রিন্সিপালের ব্যাপারে? রাহুল ফিসফিস করে বলল, শুনেছি উনি আসলে স্কুলের ভেতরেই মারা গিয়েছিলেন। তার ঘরটা এখনো তালাবদ্ধ। এই খবর শুনে আয়ানের বুকের ভেতর যেন কৌতূহলের আগুন জ্বলে উঠল। বিকেলে সবাই চলে যাওয়ার পর আয়ান একা একা করিডোরে ঘুরতে লাগল। পশ্চিম দিকের ফাঁকা অংশ দিয়ে এগিয়ে গিয়ে সে পৌঁছালো একটি পুরনো দরজার সামনে। দরজার ওপরে পিতলের নামফলক এখনো টাঙানো, প্রিন্সিপাল অচিন্ত সেন। দরজায় তালা ঝুলছে, তবে তালাটা মরচে ধরে ভাঙা ভাঙা। আয়ান পকেট থেকে একটা লোহার স্কেল বের করে চেষ্টা করতে লাগল। কয়েক মিনিট পরই তালাটা খুলে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একদম অন্যরকম গন্ধ নাকে এলো, সদ্য জ্বালানো ধূপের মতো। অথচ ঘরটা বহু বছর ধরে বন্ধ। ঘরের ভেতর বিশাল কাঠের টেবিল, দেয়ালে ঝুলছে ছাত্রদের পুরনো ছবি। তবে ছবিগুলো দেখে আয়ানের গা কেঁপে উঠল, কারণ বেশ কয়েকজনের মুখ ঝাপসা হয়ে গেছে।
যেন ইচ্ছে করে মুছে দেওয়া হয়েছে। টেবিলের ওপর ছড়ানো আছে কিছু পুরনো কাগজপত্র। আয়ান একখানা ডায়েরি হাতে নিল। মলাটে লেখা অচিন্ত সেন, ব্যক্তিগত নোট। ইমরান লক্ষ্য করল ছোট্ট মেয়েটির চোখে হঠাৎ এক অদ্ভুত ঝলক, আর সে তার স্মৃতিচিত্র ফুটিয়ে তুলছে। মনে হলো তারা দেখছে অর্পিতার শেষ রাত, একটি অন্ধকার কক্ষে তাকে বেঁধে রাখা, ডাক্তারদের নিষ্ঠুর হাত। সত্যি মনে হলো তারা ইতিহাসের এক অদ্ভুত ভয়ঙ্কর সিনেমার অংশ হয়ে গেছে। হঠাৎ এক ডাক্তার চিৎকার করে সামনে এলো, এখানে কোনো প্রাণীর খেলা নেই, ও আমাদের ভেবেছে। ডাক্তারটি ধীরে ধীরে মানুষের রূপ হারাচ্ছে, মুখ বিকৃত, চোখ ফাঁকা, হাত দীর্ঘ হচ্ছে, কণ্ঠ ফিসফিস করছে, আমরা কখনো বাঁচব না, আমাদের ভুলের জন্য অভিশাপ। দলটি একত্রিত হয়ে করিডোরে অন্য প্রান্তে সরে যায়, কিন্তু প্রতিটি কোণে ডাক্তাররা উপস্থিত, নীরব, ক্রমাগত অদ্ভুত পদক্ষেপ করছে। আকাশ ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ড করছে। হঠাৎ সে দেখল ডাক্তারদের একটি গোষ্ঠী অর্পিতার চারপাশে চক্রাকারে ঘুরছে, যেন তারা জানে তাদের কৃতকর্মের জন্য এই আত্মা শাস্তি দিচ্ছে। সায়ন্তী কাঁপতে কাঁপতে বলল, আমি আর থাকতে পারছি না, আমাদের এখান থেকে বের হতে হবে। মাহি বলল, রুখো, ও চিৎকার করছে, শুনে দেখো, ও বলছে সত্য জানাও, আমাকে বাঁচাও। যদি আমরা দৌড়াই কখনো সত্য জানাতে পারবো না। রোহান সিদ্ধান্ত নিল তারা হসপিটালের রেকর্ড এবং সব তথ্য সংগ্রহ করবে, তারপর বের হবে। তারা করিডোরের পাশে এক অন্ধকার কক্ষে ঢুকে পড়ল। হঠাৎ অর্পিতা এগিয়ে এলো, তার হাত স্পর্শ করল সায়ন্তীর কাঁধ, ঠান্ডা, ভেজা, কিন্তু কেঁপে ওঠার মতো। সায়ন্তী চিৎকার না করে ধীরে ধীরে তার হাত ধরল। আমরা সত্য জানাবো, আমরা জানব কি তোমাকে হত্যা করেছে। অর্পিতার চোখে অদ্ভুত শান্তি ফুটে উঠল। তবে করিডোরের চারপাশে ডাক্তারদের আত্মা আরো ভয়ঙ্কর হয়ে ঘুরছে। দলের পিছনে করিডোরের আরো অন্ধকার কোণ থেকে একজন ডাক্তার এগোচ্ছে। আকাশ ক্যামেরায় দেখল ডাক্তারটির হাত দিয়ে মেঝেতে অদৃশ্য লেখা লিখছে। লেখা স্পষ্ট হলো ক্যামেরায়, সত্য উদ্ঘাটিত হলে শুধু তখনই আমি মুক্ত হব। রোহান বুঝল যত তাড়াতাড়ি সম্ভব তারা হসপিটালের সমস্ত তথ্য সংগ্রহ করে বের হতে হবে। অর্পিতার কান্না, ডাক্তারদের আত্মার আভাস, করিডোরের অদ্ভুত ছায়া, সবই তাদের ঘিরে ফেলেছে। রোহান চেপে ধরল সায়ন্তীর হাত। ভয় পেও না, আমরা বের হব এবং সত্য জানাবো, অর্পিতার জন্য। অর্পিতার চোখে ধীরে ধীরে আলো ফুটে উঠল, একটু শান্তি, একটু আশা। কিন্তু হসপিটালের রাত দীর্ঘ, অন্ধকার এবং ভয়ঙ্কর। তাদের জন্য আসল পরীক্ষা এখন শুরু হয়েছে।